এক রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এক তরুণী। প্রথমে ঘটনাটি সাধারণ একটা মিসিং কেস মনে হলেও সময় যত গড়াতে থাকে ততই সামনে আসতে শুরু করে অদ্ভুত কিছু ক্লু, যেন এই একই ধরনের ঘটনা আগেও কোথাও ঘটেছে আর সবকিছু রহস্যজনকভাবে আবারও পুনরাবৃত্তি হচ্ছে। এই ঘটনার সাথে হঠাৎই জড়িয়ে পড়ে সাধারণ এক মানুষ। ঘটনাচক্রে তার সামনে আসে অদ্ভুত কিছু রহস্য, যেগুলো তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর রহস্যের গভীরে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তদন্ত যতই এগোয় ততই মনে হতে থাকে কেউ যেন অদৃশ্য থেকে পুরো খেলাটা পূর্ব পরিকল্পনা করেই চালাচ্ছে, আর রহস্যময় ভাবে ঘটনাগুলো বারবার একইভাবে ঘটতে বাধ্য করছে। তবে প্রশ্ন একটাই, এটা কি কেবলই কোনো কাকতালীয় ঘটনা, নাকি সত্যি এমন কেউ আছে যে সময় আর ঘটনার এই ভয়ঙ্কর খেলাকে বারবার রিপিট মানে পুনরাবৃত্তি করিয়ে যাচ্ছে? এমনই টান টান উত্তেজনা, রহস্য আর শেষে চমকে দেওয়ার মতো অকল্পনীয় সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ক্রাইম থ্রিলার মুভি রিপিট, যেখানে সত্যের অপর নাম রহস্যের গোলকধাঁধা। মাঝরাতে থানায় এক মাতাল এসে অভিযোগ দেয় তাকে কেউ কল দিয়ে হুমকি দিচ্ছে। অফিসার জিজ্ঞেস করে, তোমাকে কেন হুমকি দিবে? লোকটা জানায় সে একজন নোবেল রাইটার, সে কাল্পনিক চরিত্রদেরকে নিয়ে নোবেল লেখে। এখন সেই কাল্পনিক চরিত্রগুলোই তাকে কল দিয়ে হুমকি দিচ্ছে। এমন আজগবি কথা শুনে অফিসার হেসে দেয়। লোকটা বলে, স্যার, আন্নানগরের জোড়া খুনের বিষয়ে আমি একটা গল্প লিখেছিলাম। আমার সেই গল্পের লিড ফলো করেই পুলিশ খুনিকে গ্রেফতার করে। খুনি আমাকে কল দিয়ে হুমকি দিয়েছে সে নাকি আমার কারণে ধরা পড়ে গেছে। অফিসার বলে, তা পুলিশের কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? তোমার গল্প নিয়ে কেস সলভ করবে। সবাই ভাবে লোকটা হয়তো মাতাল হয়ে এসে আজে বাজে বকছে, তাই কেউ তাকে বার্তাই দেয় না। লোকটা উপায় না পেয়ে বাসায় এসে নোবেল লিখতে বসে। অপরদিকে দেখা যায় গাড়ির পেছনের সিটে একটা মেয়েকে হাত মুখ বেঁধে রাখা হয়েছে। বহু কষ্টে হাত খুলে সে গাড়ি থেকে বের হয়ে একটা মোবাইল নিয়ে পালিয়ে যায়। গাড়ির অ্যালার্ম বেজে উঠতেই মুখোশ পরা তিনজনকে দেখানো হয়। মেয়েটা কাউকে বারবার কল দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে তিনজনের ধাওয়া খেয়ে মেয়েটা দৌড় দিতেই কেউ টর্চ লাইট জ্বালায়। মেয়েটা ভয়ে একদম শকড হয়ে যায়। লোকটা তাকে টর্চ দিয়ে একটা বাড়ি মারতেই মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ লেখার পরে বিদ্যুৎ চলে যাওয়ায় লোকটা বাধ্য হয়ে লেখা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই পুলিশ চলে আসে লোকটার বাসায়। এই লোকটার নাম হলো সুব্রমণিয়াম। পুলিশ জিজ্ঞেস করে, পূজাকে? সুব্রমণিয়াম হতবাক হয়ে বলে, আমি তো জানি না। পুলিশ জানায় গত রাতে 2:30টার সময় পূজা নামের একটা মেয়ে কন্ট্রোল রুমে কল দিয়ে জানায় তাকে কেউ তাড়া করছে, তার জীবন ঝুঁকিতে আছে। লোকটা সাইনগরে থাকে, তার নাম সুব্রমণিয়াম। এই জন্যই পুলিশ তদন্ত করতে এসেছে। সুব্রমণিয়াম প্রচন্ড রেগে বলে, ও তাহলে আপনারা আমাকে প্রোটেকশন দিতে আসেননি? গত রাতে যে বললাম আমাকে কেউ কল দিয়ে হুমকি দিচ্ছে। অফিসার বলে, কই দেখি তো কোন নম্বর থেকে আপনাকে হুমকি দিচ্ছে। সুব্রমণিয়াম নম্বরটি দেখিয়ে বলে, এই দেখেন, রাত 3টার সময় কল দিয়েছে। আরেক অফিসার বলে, স্যার, মেয়েটা তো এই নম্বর দিয়েই কল করেছিল। সুব্রমণিয়াম বলে, কি বললেন? পূজা? এই দেখেন, গত রাতে আমি একটা গল্প লিখেছি। অফিসার ভিডিও করা শুরু করে দেয়। সুব্রমণিয়াম বলে, মেয়েটার নাম পূজা। তিনজন তাকে তাড়া করছে। সে কন্ট্রোল রুমে কল দিয়ে জানায় তার জীবন ঝুঁকিতে আছে। একটা ব্যক্তি টর্চ লাইট চালায়। ব্যাস, এরপর আর লিখতে পারেনি, কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল। অফিসার প্রচন্ড রেগে যায়। সেভাবে পূজাকে এই সুব্রমণিয়ামই গায়েব করে দিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিতে গেলে আশেপাশের সবাই পুলিশকে আটকায়। কিছুক্ষণ পরে সেখানে প্রেসের একজন এসে পুলিশকে নানা প্রশ্ন করে যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা, কেউ কমপ্লেন করলো কিনা। অবস্থা সুবিধা না দেখে তারা সুব্রমণিয়ামকে সেখানেই ছেড়ে চলে যায়। ইনি হচ্ছেন ডিজিপি আশা। সুব্রমণিয়ামকে অ্যারেস্ট করার ভিডিও ভাইরাল হওয়ায় আশা সাইনগরের এসিপির কাছে সেই বিষয়ের বিস্তারিত জানতে চায়। আশা তাদের এমন কাজে প্রচন্ড রেগে আছে, কারণ কোন রকম ওয়ারেন্ট ছাড়াই তারা এমন একটা কাজ কিভাবে করলো। সেই 3 পুলিশ অফিসারকে ডেকে আনে। এদিকে শহরের নামকরা এক লেখকের সাথে পুলিশের এমন আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিউজ চ্যানেলগুলো মশলা মাখিয়ে এটাকে ব্রেকিং নিউজ বানিয়ে দেয়। ডিজিপি আশা সাইনগরের সেই 3 জনকে ডেকে ইচ্ছা মতো ঝাড়ি দিয়ে বলে, একটা কল পেলে আর গ্রেফতার করতে দৌড় দিলে আর সেটা হয়ে গেল ন্যাশনাল নিউজ। কলটা তো প্রাঙ্ক হতে পারে, তাই না? পুলিশ কমিশনার জানায়, না ম্যাডাম, মেয়েটার কণ্ঠ শুনে মনে হচ্ছিল না সে কোনো প্রাঙ্ক কল করেছে। আশা এবার সেই কল রেকর্ডটা শুনতে চায়। কল রেকর্ড শুনে আশার চেহারার রংটাই বদলে যায়। সে আবারও ভালো করে শুনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেতনকে বলে, তাড়াতাড়ি পূজাকে কল দাও। পূজার ফোন
বন্ধ। বাসায় কল দিয়ে জানা যায় গত রাত থেকে পূজা বাসায় নেই। চেতন পূজার বান্ধবী অনিতাকে কল দিলেও তার ফোন বন্ধ পায়। আশা সন্দেহ করে গত রাতের পূজা নামের যে মেয়েটা কল দিয়েছিল সেটা তার মেয়ে পূজা। এবার আশা নিজেই বলে সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করে থানায় আনো। আশা চেতনকে বলে পূজার গাড়ি কোন কোন চেকপোস্টে গেছে আর কোন পেট্রোল পাম্পে থেমেছে তা খোঁজ নিতে এবং সন্দেহজনক কাউকে পেলে জিজ্ঞাসাবাদ করতে। সাইনগরের পুলিশরা আবারও সুব্রহ্মণ্যমের বাসায় হানা দেয়। সবাই আটকাতে আসলে পুলিশ এবার পাবলিককে ভয় দেখিয়ে সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করে নিয়ে আসে। তখন সেখানে মিডিয়ার সব লোক উপস্থিত ছিল। সাথে সাথেই সব চ্যানেলে সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। চেতন জানায় পূজার বান্ধবী অনিতা নতুন বাসায় শিফট হয়েছে। সে সেই ঠিকানা খোঁজার চেষ্টা করছে। সিএম আশাকে কল দিয়ে ঝাড়ি দিয়ে বলে নিজের মেয়েকে রক্ষা করতে পারোনি, অথচ কোনো প্রমাণ বা কমপ্লেন ছাড়াই নাম করা এক লেখককে গ্রেফতার করতে বলে দিয়েছো। সিএম সুব্রহ্মণ্যমকে ছেড়ে দিতে বলে আর তার মেয়ের বিষয়টি গোপন রেখে মিডিয়াকে শান্ত করতে বলে। আশা বাধ্য হয়ে সুব্রহ্মণ্যমকে ছেড়ে দেয়। সাথে সাথেই সুব্রহ্মণ্যম তার বাসায় চলে আসে। তবে এসবে সুব্রহ্মণ্যমের কোনো ভ্রুক্ষেপই নেই। সে তার মতো করে লিখে যাচ্ছে। সুব্রহ্মণ্যমের উপর নজর রাখার জন্য আশা এক কনস্টেবল মানিকে তার বাসায় থাকতে বলে। আশা প্রেসের কাছে ক্ষমা চেয়ে জানায় তার মেয়ে কিডন্যাপের খবরটা আসলে ভুয়া। পূজা ছুটিতে গেছে, 2 দিন পরেই ফিরে আসবে। সুব্রহ্মণ্যমের সাথে যে এসিপি বাজে আচরণ করেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে। আশা চেতনকে বলে সুব্রহ্মণ্যমের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করো আর একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে তার মেন্টাল কন্ডিশন চেক করো। আশা এখন এক জটিল পরিস্থিতিতে ফেসে গেছে, তাই তার মেয়ের কেসের তদন্ত তার পক্ষে করা সম্ভব না। এই জন্যই সে অন্য স্টেট থেকে একজন আন্ডার কভার অফিসারের ব্যবস্থা করতে বলে। আশা চেতনকে বলে একটু পরেই আমার ফোনে আন্ডার কভার ইন্সপেক্টরের ডিটেইলস আসবে, তাকে আনার ব্যবস্থা করো। চেতন জানায় সুব্রহ্মণ্যম 6 মাস আগেই এই বাসায় শিফট হয়েছে। এর আগে সে কোথায় ছিল সেই বিষয়ে সে কিছুই জানে না। সুব্রহ্মণ্যমকে পাহারা দেওয়া সেই কনস্টেবল মানি জানায় আশা তাকে বলেছিল সুব্রহ্মণ্যম নতুন কিছু লিখলে তাকে যেন জানানো হয়। আশা বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কি লিখেছে পড়ে শোনাও। সুব্রহ্মণ্যম লিখেছে নাম করা পুলিশ অফিসার শহরের সবাই তাকে নারীদের সুরক্ষার দেবদূত মনে করে, অথচ তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। তাই সে মেয়েকে খোঁজার জন্য বিক্রম কুমার নামের এক পুলিশ অফিসারের জন্য অপেক্ষা করছে। সে কি পারবে পূজাকে খুঁজে বের করতে? আশা তাড়াতাড়ি অন্য স্টেটের পুলিশকে কল দিয়ে আন্ডার কভার পুলিশ অফিসারের নাম জানতে চায়। জি, আপনারা ঠিকই ধরেছেন, তার নাম বিক্রম কুমার। আশা হতবাক হয়ে যায়। সুব্রহ্মণ্যম সবকিছু আগে থেকে কিভাবে জানলো? আন্ডার কভার অফিসার বিক্রম কুমার পৌঁছে যায় সিক্রেট অফিসে। যেহেতু এটা একটা সিক্রেট মিশন, তাই অফিসটাও সিক্রেট স্থানেই করা হয়েছে, যেখানে 4 জনকে আগে থেকে আটক করে রাখা হয়েছে। চেতন জানায় গত সপ্তাহে এরা 4 জন শপিং মলে পূজাকে বাজে কমেন্ট করেছিল, তাই তাদেরকে গ্রেফতার করে থানায় এনে অনেক মারা হয়। হয়তো রাগের বশবর্তী হয়ে তারা পূজাকে কিডন্যাপ করেছে। বিক্রম বলে না, পূজার ফোনের লোকেশনের সাথে এদের ফোনের লোকেশন মিলছে না, কোনো প্রমাণ নেই। ইচ্ছা মতো কিছু নির্দোষ ব্যক্তিকে ধরে আনলেই হয়ে যাবে না। তখনই আশা আসলে চেতন জানায় পূজার কিডন্যাপিং এর সাথে এদের কোনো সম্পর্ক পাওয়া যায়নি, তাই সেই 4 জনকে ছেড়ে দেওয়া হয়। আশা বলে তুমি তদন্ত শুরু করে দাও। বিক্রম বলে আমার সন্দেহ লিস্টে আপনিও আছেন, কারণ আপনার মেয়ে কিডন্যাপ হলো আর আপনি নিজেই সেটা জেনেছেন সবাই জানার পরে। এই বিষয়টা আমার কাছেও বেশ খটকা লেগেছিল। যাই হোক, আশা জানায় সে যখন বাসায় থাকে তখন পূজা থাকে অফিসে, আবার পূজা যখন বাসায় থাকে তখন আশা থাকে অফিসে। তাই শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনই তাদের দেখা হয়। আর সেদিন রাতে পূজার একটা পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই সে বলেছিল বাসায় ফিরতে দেরি হবে। আশা যেন সকালে ঘুম থেকে না ডাকে, তাই সকালে পূজাকে না ডেকেই সে অফিসে চলে আসে। পূজা কিডন্যাপ হয়েছে জানার পর সে তাকে কল দিলে নম্বর বন্ধ পায়। পূজা একটা কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যানালিস্টের পোস্টে জব করে। বিক্রম বলে এই কিডন্যাপিং এর উদ্দেশ্য অন্য কিছু। টাকার জন্য কিডন্যাপ করা হলে কল দিয়ে এতক্ষণে টাকা চেয়ে নিত। ব্যক্তিগত শত্রুতার জন্য করা হলে পূজাকে টর্চার করে ভিডিও পাঠাতো। আপনার কি মনে হয় সুব্রহ্মণ্যম নিজে এসব করে এখন গল্পের সাথে মিলে যাওয়ার নাটক করছে? আশা বলে হ্যাঁ, এই জন্যই আমি সুব্রহ্মণ্যমকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে বলেছি। বিক্রম বলে ম্যাম, আপনি যদি আপনার মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনতে চান তাহলে আমাকে আমার নিয়ম অনুযায়ী কাজ করতে দিতে হবে। কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না এবং কোনো প্রকার বাধা দিতে পারবে না। আশা বলে যা করার করো, আমার মেয়েকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে আনো। বিক্রম বলে আমার সাথে 2 জন ট্রেনি অফিসার, একটা মোবাইল, একটা গাড়ি আর একটা পিস্তল লাগবে। আশা বলে ব্যবস্থা হয়ে যাবে, আর চেতন তোমাকে এই সব বিষয়ে সাহায্য করবে। সাইকিয়াট্রিস্ট বিক্রমকে জানায় সুব্রহ্মণ্যমের মানসিক কোনো সমস্যা নেই, তবে তার ব্রেনের ক্রিয়েটিভ সাইডটা অনেক অ্যাক্টিভ হতে পারে। এটা ইএসপি অথবা এক্সট্রা সেন্সরি পারসেপশন। এই রোগী ভবিষ্যতের কোনো ঘটনাকে সেন্স করতে পারে, তবে বিষয়টা নিশ্চিত না। বিক্রম কনস্টেবল মনিকে বলে সুব্রহ্মণ্যমের ফোনে কোনো কল আসলে লাউড স্পিকারে দিয়ে শুনতে, আর তার অনুমতি ছাড়া কেউ যেন সুব্রহ্মণ্যমের সাথে দেখা না করে। বিক্রমের মনে হয় কেউ সুব্রহ্মণ্যম
সুব্রামানিয়ামকে বাইরে থেকে তথ্য দিচ্ছে। মনি বলে, না স্যার, ফোন তো আমার কাছে থাকে। বিক্রম বলে, বাসার সবকিছু ভালো করে চেক করো, সে কিছু একটা তো করছে যা আমরা বুঝতে পারছি না। মানি সব চেক করে সন্দেহজনক কিছুই পায় না। বিক্রম বলে, তাহলে তার কান চেক করো। সুব্রামানিয়াম বলে, কান কেন, নাকও চেক করো। পুলিশ নাকি নাক কান গলার ডক্টর তোমরা? মানি তার কান চেক করে জানায় সেখানে কিছুই নেই। বিক্রম এবার পূজার অফিসে চলে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পূজা তার 2 কলিগের সাথে অফিস থেকে বের হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাদের জন্য এবার ডাকা হয়। বিক্রম তার টিম মেম্বার পল্লবী আর প্রবীণকে নিয়ে পূজার অফিসে চলে আসে। পূজার কলিগ রামিয়া জানায় গত রাতে তারা 3 জন তাদের কলিগ কিশোরের এঙ্গেজমেন্ট পার্টিতে গিয়েছিল। এই অফিসে পূজার বেস্ট ফ্রেন্ড অনিতা। বিক্রম অনিতাকে কল দিয়ে ডাকিয়ে আনে। এদিকে মানি বিক্রমকে কল দিয়ে জানায় সুব্রামানিয়াম লিখেছে রামিয়া অনিতাকে কল দিয়ে জানতে পারে অনিতা পূজাকে কল দিয়ে নম্বর বন্ধ পায়, তাই সে ট্যাক্সিতে করে অফিসে আসছে। সুব্রামানিয়াম ট্যাক্সি নম্বরটাও লিখে নিয়েছে। বিক্রম সেই নম্বর নোট করে রামিয়াকে বলে অনিতাকে বলতে যে সে কোন ট্যাক্সিতে আছে সেই নম্বরটা বলতে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই ট্যাক্সির নম্বরটাও হুবহু মিলে গেছে। অনিতা জানায় সেদিন পার্টিতে পূজা বেশ স্বাভাবিকই ছিল। একটা কল আসায় সে কথা বলতে বাইরে যায়। ফিরে আসলে তাকে কিছু ছেলে বাজে কথা বলায় সে প্রচন্ড রেগে যায়। এরপরে অনিতা আর পূজা পার্টি থেকে বের হয়ে যায়। বিক্রম জিজ্ঞেস করে পূজাকে কারা বিরক্ত করছিল তারা জানো? রামিয়া জানায় না। এরই মাঝে অনিতা অফিসে আসলে তাকে জিজ্ঞেস করা হয় পূজার সাথে তোমার শেষ কখন দেখা হয়েছে? অনিতা জানায় পূজা তাকে বাসায় ড্রপ করেছিল, তখনই তাকে শেষ দেখেছিলাম। পল্লবী জিজ্ঞেস করে পূজার সাথে পার্টিতে যার ঝগড়া হয়েছিল তাকে চেনো? অনিতা জানায় আমি তাকে চিনি না, কিন্তু সে মনে হয় কিশোরের বন্ধু। সেদিন রাতে পার্টি থেকে বের হওয়ার পর পূজা প্রচন্ড রেগেছিল। অনিতা লক্ষ্য করে লাল টি শার্ট পরা একজন বাইকে তাদেরকে ফলো করছে। সে পূজাকে বিষয়টা জানালে পূজা পাত্তাই দেয় না। এরপর পূজা তাকে বাসায় নামিয়ে দেয়। বিক্রম জিজ্ঞেস করে ওই পার্টিতে যার সাথে পূজার ঝগড়া হয়েছিল সেই ছেলেটাই কি পূজাকে ফলো করছিল? অনিতা বলে না, তা ঠিক বলতে পারবো না। বিক্রম পল্লবীকে অনিতার বাসার সিসিটিভি ফুটেজ আর সে সময় বাসার আশেপাশে থাকা গাড়ির বিস্তারিত চেক করতে বলে। মানি বিক্রমকে কল দিয়ে জানায় সুব্রামানিয়াম লিখেছে আপনি এখন কিশোরকে জিজ্ঞাসাবাদ করবেন। বিক্রম আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো ক্যামেরা থেকে সুব্রামানিয়াম তাকে ফলো করছে কিনা। কিশোর জানায় রবির নাম্বার বন্ধ, তার সাথে রবির বন্ধুত্ব অতটা গভীর না, তাই তার বিষয়ে সে কিছুই জানে না। প্রবীণ কল দিয়ে জানায় প্রাইভেট পার্টি হওয়ায় পার্টি সেন্টারে সব ক্যামেরা অফ ছিল, তবে পূজার গাড়ির লোকেশন পাওয়া গেছে। মানি কল দিয়ে জানায় সুব্রামানিয়ামের আগের গল্পগুলো একদম বাস্তবের কেসগুলোর সাথে মিলে যাচ্ছে। কয়েকদিন আগে যেই কেসের রায় দিয়েছে সেটা সে 2013-তে লিখেছে। বিক্রম মানির কথাকে পাত্তা দেয় না, তাই রেগে কলটা কেটে দেয়। মানি সুব্রামানিয়ামকে বলে আমি আপনাকে বিশ্বাস করলাম স্যার, কিন্তু আপনি ওই মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কেন তার একটা হ্যাপি এন্ডিং লিখে দিচ্ছেন না? সুব্রামানিয়াম বলে ড্রিঙ্কস এর শেষ চুমুকটা তুমি কি কখনো প্রথমে নিতে পারবে? ঠিক তেমনই আমিও গল্পের এন্ডিং শুরুতেই লিখতে পারবো না। বিক্রম পৌঁছে যায় পূজার গাড়ির কাছে। পূজার গাড়ির টায়ারে কিছু পেরেক পাওয়া যায়। কিছু দূরেই পুলিশের ব্যারিকেড। ট্রাফিক পুলিশে কল দিয়ে শিওর হয় যে গতরাতে এই রাস্তায় কোনো চেকপোস্ট ছিল না। বিক্রম ধারণা করে পূজার প্রতিদিনের চলার রাস্তায় ব্যারিকেড দিয়ে তার রাস্তা ইচ্ছাকৃতভাবে ডাইভার্ট করে এই ফাঁকা রাস্তায় এনে পেরেক দিয়ে টায়ার পাংচার করা হয়েছে। পল্লবী জানায় অনিতার বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটা বাইক পূজাকে ফলো করছিল। বাইকটির ছবি দেখে বিক্রম পল্লবীকে বলে বাইকের পেছনে একটা স্টিকার লাগানো, দেখে মনে হচ্ছে এটা কোনো সার্ভিস সেন্টারের স্টিকার, দ্রুত এই বিষয়ে খোঁজ নাও। প্রবীণকে বলে এই রাস্তা দিয়ে গতরাতে যতগুলো গাড়ি গিয়েছে সেগুলো ট্রেস করো, আর কোনো কিছু সন্দেহজনক মনে হলেই ইনকোয়ারি করে আমাকে জানাবে। আশা সুব্রামানিয়ামের উপরে প্রচন্ড ক্ষিপ্ত, তাতে অবশ্য সুব্রামানিয়ামের কিছু একটা যায় আসে না। শেষে সে আশার কথায় বিরক্ত হয়ে বলে যে আমার লেখার জন্য যদি এত সমস্যা হয় এই নেন, আমি লেখাই বন্ধ করে দিব। পল্লবী বিক্রমকে একটা জায়গায় এনে বলে স্যার এখানে পূজার মোবাইল আর তার কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এই জায়গাটা একটা ক্রাইম হিস্টোরি আছে, এই জন্যই এখানে সাধারণের প্রবেশ নিষেধ। 1 বছর আগে এখানে জননী নামের এক মেয়ের সাথে 4 জন ছেলে অন্যায় করে, ঠিক সেই জায়গায় পূজার ব্যাগ আর জুতা পাওয়া যায়। বিক্রম ফরেন্সিক টিমকে ডাকতে বলে। বিক্রম পল্লবীকে বলে যে ডিজিপির মেয়েকে কিডন্যাপ করার মতো সাহস রাখে, আমরা এতদিন তার সম্পর্কে কোনো ক্লু পেলাম না, কিন্তু হঠাৎ আজ পূজার গাড়ি পাওয়া, ফোন অন হওয়া আর 1 বছর আগের ক্রাইম স্পটে পূজার জিনিসপত্র পাওয়া, নিশ্চয়ই কেউ এখানে বসে এসব ইচ্ছা করে করছে। তবে প্রশ্ন হলো কেন?
কি চাচ্ছে এরা? যদি আমার ধারণা ঠিক হয় তাহলে পূজা এখনো জীবিত। আশা পূজার মা হিসাবে সুব্রামানিয়ামের কাছে অনুরোধ করে বলে তার মেয়েকে ফিরিয়ে দিতে। সুব্রামানিয়ামের একটাই কথা, এসব তার কাল্পনিক গল্প, সে কিছুই জানে না। হঠাৎ সে আবারও লেখা শুরু করে। চেতান লেখাটি পড়ে জানায় মুখোশ পরা 3 ব্যক্তি ব্রিজের উপর থেকে 23 বছর বয়সী একটা মেয়ের লাশ পানিতে ফেলে পালিয়ে যায়। একটা লোক এটা দেখে সাথে সাথেই পুলিশকে কল করে। আশা পাগলের মতো ছুটতে শুরু করে। বিক্রমকে সেই ব্রিজের উপরে ডাকা হয়। একজন জেলে জানায় সে 3 জন মুখোশ পরা ব্যক্তিকে একটা মেয়ের লাশ পানিতে ফেলতে দেখেছে। ডুবুরিরা কিছুক্ষণ খোঁজার পর সত্যি একটা মেয়ের লাশ পায়। দড়ি দিয়ে লাশটাকে ওঠানো হয়। কাদা লাগার কারণে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। বিক্রম লাশটির মুখে পানি দিয়ে চেহারা দেখে হতবাক হয়ে যায়। আশাও দৌড়ে আসে। শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। তবে আপনার একটু রিল্যাক্স হন, কারণ এটা পূজার লাশ না। বিক্রম বলে জেলের দেওয়া সাক্ষ্য অনুযায়ী সেই 3 জনকে খুঁজে বের করার চেষ্টা করো, আর কোনো মেয়ের মিসিং কমপ্লেইন ফাইল হয়েছে কিনা সেটা চেক করো। বিক্রমের তো এবার মাথায় আগুন ধরে যায়। সে সুব্রামানিয়ামের বাসায় এসে সোজা তার কলার ধরে একটার পর একটা চড় মারতে থাকে, কারণ তার মনে হয় সেই এসব কাজ করছে আর পুলিশকে তার ইশারায় নাচিয়ে তামাশা দেখছে। আশা কোনো রকমে তাকে থামায়, কারণ সুব্রামানিয়ামের কিছু হলে আশাকে তার জবাব দিতে হবে। রাগে বিক্রম বাইরে এসে পল্লবীকে কল দিয়ে জানতে চায় বাইকের সেই স্টিকারের বিস্তারিত পাওয়া গেছে কিনা। পল্লবী জানায় স্টিকারটি 12টি সার্ভিসিং সেন্টারের স্টিকারের সাথে মিলে গেছে। বিক্রম বলে তাড়াতাড়ি খোঁজ নিয়ে জানাও। আশা বিক্রমকে বোঝায় আমার তো ওকে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার সামান্য ভুল আমার মেয়ের বিপদ আরো বাড়িয়ে দিতে পারে, তাই পূজার কথা ভেবে আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বিক্রম সুব্রামানিয়ামকে বলে দেখ, তুই সবাইকে তোর এসব বাড়ানো কথা বিশ্বাস করাতে পারিস, কিন্তু আমাকে অত বোকা ভাবিস না। তুই এখন নতুন একটা গল্প লিখবি, আর তোর লেখা মতো যদি কিছু না হয় তাহলে তোকে আমি গুলি করে মারবো। সুব্রামানিয়াম বলে লেখো বললেই তো লেখা যায় না, সময় লাগবে। বিক্রম বলে যত সময় লাগে লাগুক, আমি এখানেই থাকবো, তুই শুধু লিখবি। বলেই বন্দুকটা টেবিলের উপর রেখে দেয়। যা তুই লিখবি তা অবশ্যই হওয়া লাগবে। আজ আমি দেখব যে এখানে কি হয়। সুব্রামানিয়াম এবার ভাবতে শুরু করে। প্রবীণ সেই ফাঁকা রাস্তায় যাতায়াত করা গাড়ির নম্বর বিক্রমকে পাঠায়। সুব্রামানিয়ামের হঠাৎ কিছু মনে আসায় সে লিখতে বসে যায়। সুব্রামানিয়াম লিখেছে TN07 CP3226 নম্বরের গাড়ি পুলিশ স্টেশনের সামনে দাঁড়ায়। ট্যাক্সি ড্রাইভার থানায় এসে জানায় 4 জন এসে তার গাড়ি থেকে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কনস্টেবল সাহেব স্টেশনকে অ্যালার্ট করে দেয় যে কোনো কিডন্যাপিং কেস আসলে তারা যেন সাথে সাথেই নিয়ে নেয়। সাথে সাথেই এক থানা থেকে কল আসে যে কিডন্যাপিং কেস ফাইল হয়ে গেছে। বিক্রম দ্রুত সেই থানায় আসে, কিন্তু অফিসার জানায় অর্ধেক রিপোর্ট লিখে সেই লোক বাইরে যায়, এরপর আর ফিরে আসেনি। বিক্রম দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ফুটেজটা অস্পষ্ট ছিল, কারণ সে জ্যামার ব্যবহার করেছে। বিক্রম লক্ষ্য করে সে টেবিলে কিছু একটা রেখে গেছে। দৌড়ে সে টেবিলের কাছে আসতেই দেখে একটা কমপ্লেইন পেপার, কিন্তু সেটা 1 বছর আগের। কনস্টেবল এসে জানায় ট্যাক্সিটাও 1 বছর আগে বিক্রি করা হয়েছে। চেতন এবার কমপ্লেইন পড়া শুরু করে। আমার নাম রবি, আমি একজন ট্যাক্সি ড্রাইভার। আজ রাত 11টার সময় এয়ারপোর্ট থেকে একটা মেয়ে আমার ট্যাক্সিতে ওঠে। পথের মাঝে একটা গাড়ি ফুল স্পিডে আমার গাড়ি ক্রস করে। ক্রসিং এর সময় আমার লুকিং গ্লাসটা ভেঙে যায়। কিছু দূর যাওয়ার পর রবি দেখে ছেলেগুলো গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রচন্ড রেগে তাদের দিকে তেড়ে যায়। দুজন রবিকে আটকায়। এত চিল্লাপাল্লা শুনে ট্যাক্সির মেয়েটা রবিকে সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হয়ে আসে। ছেলেগুলো মেয়েটিকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়, আর এরপর রবিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ির নাম্বার ছিল KA02BC999। বিক্রম প্রবীণের দেওয়া গাড়ির নম্বরের মধ্যে এই গাড়িটিও পায়। সে সাথে সাথেই এই গাড়ির বিস্তারিত জানতে বলে, আর গাড়িটা এখন কোথায় আছে সেটাও খুঁজতে বলে। এদিকে ট্যাক্সির বর্তমান মালিক আগের মালিকের লাইসেন্সের ছবি পাঠায়। অফিসার লাইসেন্সে থাকা ছবি দেখে বলে হ্যাঁ স্যার, এই ছেলেটাই এসেছিল। আশা রবির ছবি দেখে বলে সম্ভবই না, এ তো মারা গেছে। বিক্রম বলে আপনি এসব কি বলছেন? আশা বলে সত্যিই বলছি, এই ছেলেটা গত বছর মারা গেছে। বিক্রম বলে আপনি সব কিভাবে জানলেন? আশা একদম চুপ হয়ে যায়। বিক্রম বলে আপনি বলতে ইতস্তত বোধ করছেন, তার মানে কোনো ভুল করেছিলেন আর সেটা লুকানোর চেষ্টা করছেন। চেতন বলে দেন ম্যাডাম। বিক্রম বলে এই ট্যাক্সি ড্রাইভার রবি কোম্পানি লেখা এই গাড়ি আর পূজার মধ্যে অবশ্যই কোনো না কোনো লিঙ্ক তো আছেই। এই গাড়িটা সেখানে দেখা গেছে যেখান থেকে পূজা কিডন্যাপ হয়েছে। আপনি যদি মুখ না খোলেন তাহলে আপনার মেয়েরই বিপদ হবে। চেতন বলে 1 বছর আগে এই ট্যাক্সি ড্রাইভার এই থানায় কমপ্লেইন লেখাতে আসে। গাড়ির নম্বর দেখে পুলিশ বুঝে যায় এটা কর্ণাটকার গাড়ি। অফিসার উল্টা রবিকে সন্দেহ করে। গাড়ির চাবি আর মোবাইল নিয়ে থানার বড় স্যার আসলে অ্যাকশন নেবে বলে তাকে সারা রাত বসিয়ে রাখে। পরের দিন সকালে কিডন্যাপ হওয়া মেয়েটিকে
একটা নির্জন জায়গায় মাটিতে পড়া অবস্থায় পাওয়া যায়। মেয়েটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। মিডিয়ায় খবর ছড়িয়ে গেলে এটা মিডিয়া সেন্সেশনে রূপান্তর হয়। কেসটা সলভ করার জন্য সরকার থেকে পুলিশ ডিপার্টমেন্টের উপরে অনেক চাপ আসে। আশা ম্যাডাম তখন কমিশনারের পোস্টে থাকায় কেস সলভ করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। মেয়েটার অবস্থা একটু স্বাভাবিক হলে সেই 4জন অপরাধীর নাম বলে। আশা দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে ওই 4জনকে সাজা দিয়েই ছাড়বে। রবি তখনও থানাতেই ছিল। তখনই আশার ফোনে প্রাইভেট নম্বর থেকে কল আসে। কলটা করেছিল শহরের বড় এক বিজনেসম্যান। তার ছেলে সিদ্ধার্থ এই কেসের প্রধান আসামি। সে চায় তার ছেলের নাম যেন মিডিয়াতে না আসে। আশা প্রথমে পাত্তাই দিচ্ছিল না। লোকটা তাকে স্টেটের পরবর্তী ডিজিপি হওয়ার লোভ দেখালেই সে ভাবার জন্য কিছু সময় নেয়। কয়েক ঘন্টা পর সেই মেয়েটা মারা যায়। রবিকে ক্রাইম স্পটে নিয়ে আসা হয়। তাকে আসামি শনাক্ত করতে বলা হয়। 3জন দেখে সে বলে, হ্যাঁ ম্যাডাম, এরাই ছিল। আশা সেই 3জনকে গুলি করে মেরে ফেলে এবং সর্বশেষে রবিকে গুলি করে মেরে ফেলে। রবির দেওয়া কমপ্লেন পেপার নষ্ট করে ফেলা হয়। রবিকে আসামি সাজিয়ে প্রমাণ সাজানো হয় যে মেয়েটা মারা যাওয়ার কয়েক ঘন্টা পর ক্রাইম স্পটে আসামিদের এনকাউন্টারে মারা হয়েছে। খবরটি ন্যাশনাল সেন্সেশন হয়ে যায়। ডিপার্টমেন্ট থেকে লোক দেখানো তদন্ত করা হয়। 3জন আসামির সাথে রবিকে বলির পাঠা বানিয়ে তাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়। আমরা সবাইকে বিশ্বাস করাই যে রবি নিজেকে বাঁচানোর জন্য থানায় এসে কমপ্লেন করার নাটক করে। ভিকটিম মেয়েটির মৃত্যু 2 ঘন্টার মাথায় তার আসামিদের মারার কারণে ম্যামের সুনাম ছড়িয়ে যায়। বিক্রম আশার দিকে তাকালে আশা বলে, আমার জায়গায় যে কেউ থাকলে এমনই করত। বিক্রম বলে, 1 বছর আগের ঘটনা যেহেতু রিক্রিয়েট করা হয়েছে, তাহলে রবির খুব কাছের কেউ এই সবকিছু করছে। বিক্রম রবির কেসের ফাইল চায়। রবির কেসের ফাইল থেকে রবির ঠিকানা পেয়ে বিক্রম তার বাসায় আসে। বাসার অবস্থা থেকে মনে হচ্ছিল এখানে বহুদিন কেউ থাকে না। রবির ছবিতে ফুলের মালা আর টিকা, কিন্তু রবির অন্য একটা ছবি দেখা যায় যেখানে কোনো মালা দেওয়া ছিল না। প্রবীণ কল দিয়ে জানায় সেই গাড়িটা একটা BMW। গাড়িটা চেন্নাই এবং ব্যাঙ্গালোর হাইওয়ে দিয়ে চেন্নাইতে ঢুকেছে। তবে গাড়িটিকে বের হতে দেখা যায়নি, অর্থাৎ গাড়িটি এখনো এই শহরেই আছে। হোটেল, রিসোর্ট সব চেক করেছি, কোথাও সিদ্ধার্থ বা তার বন্ধুদের নামে কোনো রুম বুক করা হয়নি। বিক্রম সবকিছু আবারও ভাবতে শুরু করে। হঠাৎ একটা গাড়ির শোরুম দেখে তার কিছু মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে সার্ভার থেকে গাড়ির লোকেশন বের করে সেই লোকেশনে যেতে থাকে। লোকেশনে এসে গাড়িটি খুঁজে পায় না। হঠাৎ সেই গাড়িটি এসে বিক্রমকে আঘাত করে। কিছুটা সামনে গিয়ে রিভার্স নিয়ে আবারও বিক্রমের দিকে তেড়ে আসলে বিক্রমও গাড়িটির দিকে ছুটে যায়। গাড়ির পেছনের সিটে পূজাকে মুখ বেঁধে রাখা হয়েছে আর ড্রাইভিং সিটে সিদ্ধার্থ। তাকে দেখে মনে হচ্ছে তার কোনো হুঁশই নেই। এভাবে বেশ কিছুক্ষণ ইঁদুর বিড়ালের খেলার পর বিক্রম গাড়িতে উঠে বসে। অনেক কষ্টে গাড়িটি ব্রেক করে। তখনই সেখানে পল্লবী আসে। বিক্রম পল্লবীকে বলে, পূজাকে বাসায় দিয়ে আমাকে ইনফর্ম করো। বিক্রম গাড়ির সাথে তার ল্যাপটপ কানেক্ট করে দেখে কেউ গাড়ির সফটওয়্যার হ্যাক করে গাড়িটাকে কন্ট্রোল করছিল। আইপি অ্যাড্রেস বের করে প্রবীণকে ডিটেলস বের করতে বলে। একটু পরেই তারা সেই আইপি অ্যাড্রেসে লোকেশনে পৌঁছে যায়। একটা অফিসে 3জন বসে কাজ করছে। হঠাৎ তাদের কম্পিউটার কাজ করা বন্ধ করে দিলে বিক্রম ভিতরে ঢুকে বলে, জ্যামার শুধু তুই না, আমিও ব্যবহার করতে পারি। এরা হচ্ছে রাহুল, রবির যমজ ভাই। সুব্রামানিয়াম তার গল্পে লেখেনি যে ভিকটিম রবির ড্রাইভিং লাইসেন্স দেখে রবির বাসায় গিয়েছিল। সে এটাও লেখেনি যে আমি থানা থেকে কোথায় গিয়েছিলাম, কারণ আমি এই দুইটা বিষয় কারোর সাথে কোনো কথাই বলিনি। আমি বলিনি তাই তুমিও শোনোনি, তুমি শোনোনি তাই সুব্রামানিয়ামকে বলনি, আর তাই সে এই ব্যাপারে কিছু লেখেওনি। আসলে কিছুক্ষণ আগে সব বিষয় তালগোল পাকিয়ে গেলে বিক্রম একটা জায়গায় দাঁড়িয়ে সব ভাবছিল। হঠাৎ তার কিছু সন্দেহ হয়। তার মোবাইলের কভার খুলে একটা চিপ পায়। সে বুঝে যায় সুব্রামানিয়ামের আসল রহস্য হলো এই চিপটা। এই চিপের মাধ্যমে রাহুল বিক্রমের মোবাইল হ্যাক করেছিল এবং সব তথ্য পাচ্ছিল। রাহুলই সিদ্ধার্থের গাড়ির সফটওয়্যার হ্যাক করে গাড়িটাকে কন্ট্রোল করছিল। বিক্রম বলে, এগুলো করে কি লাভ হলো? আইপি অ্যাড্রেসে তো ধরা পড়ে গেলে। এবার বলো পূজাকে কিডন্যাপ করেছিলে কেন? রাহুল তার ভাইয়ের করা সেই কমপ্লেনের ছেঁড়া টুকরো পায়। সেগুলো এক করে লেটারটা পড়লেই বুঝে যায় তার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। কমপ্লেনে লেখা গাড়িটা ট্রেস করে জানতে পারি এই সবকিছুর মাস্টার মাইন্ড সিদ্ধার্থ। সিদ্ধার্থকে বাঁচানোর জন্যই কমিশনার আশা তার নির্দোষ ভাইকে মিথ্যা এনকাউন্টার সাজিয়ে খুন করে। রাহুল সব মিডিয়ার কাছে আসল সত্য জানায়, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সবাই এটাই বলে যেহেতু এটা সারা ইন্ডিয়াতে সেন্সেশন তৈরি করেছিল, তাই তোমার কথা সত্যি হলো এটা নিয়ে ঘাটাঘাটি করা উচিত না। একদিকে স্টেটের ডিসিপি আশা, তো অপরদিকে সিদ্ধার্থের বাবা, যার ইশারায় সরকার নাচে। তাদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ ছিল না। সাধারণ জনগণকে তাদের পক্ষে আনতে হলে এই নিউজকেও সেন্সেশনাল বানানো লাগবে। তাই আমি আমার বন্ধুদের
বন্ধুদের সাথে মিলে 6 মাস ধরে সব প্ল্যান করি। সিদ্ধার্থকে ফলো করে আমরা জানতে পারি সিদ্ধার্থের একমাত্র দুর্বলতা হলো ড্রাগস। জননীর কেসে তার 3 ক্লোজ বন্ধু মরে যাওয়ার পর সব জায়গায় সে একাই ট্রাভেল করে। পুলিশ তাকে সতর্ক করার পর থেকে সে শহরের বাইরে গেলে শুধুমাত্র পার্কেন হোটেলেই থাকতো। সিদ্ধার্থের উপর নজর রাখতে এবং তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে আমি আমার 3 বন্ধুকে সেই হোটেলে পাঠাই। তার পছন্দের ড্রাগ যেটা ইন্দোনেশিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না আর তার দেশের বাইরে যাওয়াটাও মানা, সেই ড্রাগসের মাধ্যমে আমরা তাকে ফাঁসাই। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সিদ্ধার্থকে কিডন্যাপ করে সেই একই গাড়িতে পূজাকে কিডন্যাপ করি। আমার ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি একটা টেলিকমিউনিকেশন সেটআপ তৈরি করি যার মাধ্যমে আমরা সব সময় কানেক্ট থাকতাম। আর এই সিক্রেট হিয়ারিং ডিভাইসের মাধ্যমেই সুব্রামানিয়াম আমাদের কথা শুনতে পেত এবং সেই অনুযায়ী লিখত। ডিজিপির বাসা, সুব্রামানিয়ামের বাসা আর পূজার কিডন্যাপের জায়গার সব স্থানেই তারা সিক্রেট ক্যামেরা ইনস্টল করেছিল, ফলে তারা কন্ট্রোল রুম থেকেই সবকিছু দেখতে পাবে এবং কন্ট্রোল করতে পারবে। কেসটা ডিজিপি হ্যান্ডেল করুক বা অন্য কেউ, আমরা সবসময় আপডেট পেতেই থাকবো। সিদ্ধার্থের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কিডন্যাপ করা হয়। পূজা কিশোরের পার্টিতে এসেছিল। রাহুল ইচ্ছা করেই পার্টিতে পূজার সাথে ঝগড়া করে। সবার মনোযোগ তাদের দিকে নিয়ে নেয়। পূজা বাড়ি থেকে বের হলেই রাহুল তাকে ফলো করে, এরপর ব্যারিকেড দিয়ে তার পথ ডাইভার্ট করিয়ে গাড়ির চাকা পাংচার করে। পূজা যেন কাউকে কল করতে না পারে তাই তার ফোনটা ছিনিয়ে নেয়। এরপর তারা পূজাকে কিডন্যাপ করে। রাহুল একজন লেখককে হায়ার করে তাকে কমপ্লেন করতে থানায় পাঠায়। তারা ইচ্ছা করে পূজাকে পালানোর সুযোগ দেয় যেন সে কন্ট্রোল রুমে কল করতে পারে। রাহুল ভয়েস মডুলেটর ব্যবহার করে পূজার মতো ভয়েস করে লেখকের নাম আর ঠিকানা বলে দেয়। আমাদের প্ল্যান মতো পরের দিনই এই খবর মিডিয়ায় ছড়িয়ে যায়। আমরা এটা নিশ্চিত করি কেসের দায়িত্ব যে পাবে তার ফোনে অবশ্যই ট্রান্সমিটার সেট করা থাকবে। তুমি তেমনই একটা ফোন পেয়েছিলে। যখনই ডিপার্টমেন্টের কেউ লেখককে সন্দেহ করছিল আমরা অন্য গল্প দিয়ে সেটা ডাইভার্ট করে দিতাম। তুমি যখন লেখককে সন্দেহ করা শুরু করলে আমি তখন আমার ভাইয়ের সাথে হওয়া ঘটনা রিক্রিয়েট করে তোমাকে ডাইভার্ট করি। আমি ভেবেছিলাম সিদ্ধার্থ এবং পূজাকে কিডন্যাপ করে আসল সত্যটা সবার সামনে আনতে পারবো, কিন্তু তখনই তুমি এই অপারেশনে ইনভলভ হয়েছো। তুমি না থাকলে সবাই অনেক আগেই এই সব সত্য জেনে যেত। বিক্রম আশার সাথে দেখা করতে আসে। পূজাকে পেয়ে আশা অনেক খুশি, কিন্তু বিক্রম বলে কেস এখনো সলভ হয়নি। আশা বলে ও সেদিন থানায় যে কমপ্লেন করতে এসেছিল তার কথা বলছো? তাকে তো আমি 1 বছর আগেই মেরে ফেলেছিলাম। বিক্রম বলে না ম্যাডাম, সে এখন আমার কাস্টাডিতে। আশা হতবাক হয়ে যায়। বিক্রম বলে আপনি যাকে মেরেছেন সে রবি, আর এই দেখেন এ হলো রাহুল, রবির যমজ ভাই। আশা বলে সেদিন আমি রবির বিষয়ে ভালোভাবে খোঁজ নিলে আজ আমাকে এই দিন দেখাই লাগতো না। বিক্রম বলে পূজাকে যে গাড়িতে পাওয়া যায় সেটা হ্যাক করে আইপি অ্যাড্রেস থেকে আমি রাহুলকে পেয়েছি। আশা জিজ্ঞেস করে তাহলে ব্রিজের নিচে যে লাশটা পাওয়া গিয়েছিল সেটা কার? বিক্রম বলে সেটা তো মর্গ থেকে আনা একটা লাশ। আমাদেরকে ডাইভার্ট করার জন্যই তারা এই নাটকটা সাজিয়েছিল। তাহলে এই লেখকটাকে? বিক্রম বলে রাহুল এই লেখককে ভাড়া করেছিল। আশা এবার প্রচন্ড রেগে বলে এরা আমাদেরকে অনেক ভাগিয়েছে। এই 3 জনের এনকাউন্টার করো আর তাদের অবস্থা এমন করো যেন কেউ এদেরকে চিনতেই না পারে, তারপর লাশ কোথাও ফেলে দিবে। বিক্রম বলে এই 3 জন তো শুধুমাত্র প্ল্যান মতো কাজ করেছে, কিন্তু এর আসল মাস্টার মাইন্ড তো অন্য কেউ। আশা অবাক হয়ে জিজ্ঞেস করে সে আবার কে? বিক্রম বলে আমি যখন আপনাকে সব সত্য বলতে বললাম আপনি বলেননি। আপনি সত্য বললে তাকে আমি এতক্ষণে গ্রেফতার করে নিতাম। এই কেস নিয়ে তদন্ত করতে গিয়ে আমি জানতে পারলাম এই কেসের 2টা এন্ডিং হয়েছিল। একটা রবি যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়, আর দ্বিতীয় হলো জননী। ম্যাম আপনি কি জানেন জননীর মৃত্যু কিভাবে হয়েছিল? আশার চেহারার রং এবার ফ্যাকাশে হয়ে যায়। মানে এখানেও তার কোনো না কোনো কারসাজি আছে। তদন্তে আমি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য পাই। রবির যেদিন এনকাউন্টার করা হয়েছিল সেদিনই ডক্টর বলেছিল জননী এখন বিপদ মুক্ত। তার ঠিক 40 মিনিট পর জননীকে মৃত ঘোষণা করা হয়। আপনি যখনই জানতে পারলেন জননী ধীরে ধীরে সুস্থ হচ্ছে তখনই হাসপাতালে এসে চিফ ডক্টরের সাথে কথা বলেছিলেন সেদিন আসলে কি হয়েছিল আর জননীর মৃত্যুর আসল কারণ কি। আশা বলে একজন মেয়ের সাথে যখন এত বড় অন্যায় হয় তখন তার বেঁচে থাকাটা অনেক কষ্টের। আমি এমন অনেক কেস দেখেছি, তাই আমি জননীর অক্সিজেন সিলিন্ডার বন্ধ করে দিই, আর এটা ছিল মার্সি কিলিং। বিক্রম রেগে বলে মিথ্যা, এটা তো আপনি নিজেকে বাঁচানোর জন্য দুনিয়াকে বলেছেন। আসল সত্যটা আমি বলছি। জননী বেঁচে থাকলে প্রমাণ হয়ে যেত সিদ্ধার্থী আসল ক্রিমিনাল, এই জন্যই আপনি জননীকে হত্যা করেছেন। আপনি সবাইকে এই মিথ্যা বিশ্বাস করাতে পারলেও একজনকে পারেননি। আশা অবাক হয়ে বলে কে সে? বিক্রম বলে জননীর লাভার, সে একজন আইপিএস অফিসার আর সে এই অপারেশনের মাস্টার মাইন্ড। আশা অবাক হয়ে জিজ্ঞেস করে সে কোথায়? বিক্রম বলে তাকে আমি এই 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করব। আশা এবার প্রচন্ড রেগে বলে এই 3 জনের সাথে ওই জননীর লাভার কেউ এনকাউন্টারে মেরে ফেলো। বিক্রম বলে সিদ্ধার্থকে মারলে শুধুমাত্র আপনারই লাভ হবে, কিন্তু আমি যদি সিদ্ধার্থকে তার বাবার কাছে ফিরিয়ে দিই, সে যদি আপনাকে ডিজিপি বানাতে পারে তাহলে আমাকে কমিশনার বানাতে পারবে। আশা বলে কমিশনার হয়ে তুমি যত না কামাতে পারবে আমি তার
তার 10 গুণ দিব। বিক্রম সুব্রামানিয়াম রাহুল আর সিদ্ধার্থকে এনকাউন্টারের জন্য একটা নীরব জায়গায় নিয়ে আসে। বিক্রম রাহুলকে বলে, তুই সব নাটের গুরু তাই না, তোর তো আগে মরা উচিত। সুব্রামানিয়াম বিক্রমকে আটকে বলে, স্যার ও তো ভাইয়ের শোকে এমন করেছে, ওকে ছেড়ে দিন, ওর বদলে আমাকে মারেন। বিক্রম সুব্রামানিয়ামের মাথায় বন্দুক তাক করলে রাহুল বলে, স্যার ও তো আমার কথা মতো কাজ করেছে, আমাকে মারেন কিন্তু ওকে ছেড়ে দিন। বিক্রম বলে, এত ভালোবাসা তো বাবা ছেলের মধ্যেই হয় তাই না, অর্থাৎ রবি এবং রাহুল হলো সুব্রামানিয়ামের সন্তান। সুব্রামানিয়াম বলে, স্যার আমার যমজ সন্তান ছিল, পরিবার চালানোর জন্য আমার বড় ছেলেটা ট্যাক্সি চালাতো, ওরা অন্যায় ভাবে আমার ছেলেটাকে মেরে ফেলে, আমি তাকে শেষ একবার দেখতেও পারিনি। সেদিন আমি রবির ফোনে কল দিলে কনস্টেবল কল রিসিভ করে, সে বলে থানায় একটা রুটিন এনকোয়ারি আছে, শেষ হলেই রবি বাসায় যাবে। 2 দিন পর এক কনস্টেবল আমাকে রবির জামা কাপড় দেয়। জিজ্ঞেস করলে সে বলে, রবির ব্যাপারে আমি কিছুই জানি না, আমাকে শুধু বলা হয়েছে রবির জামা কাপড় আপনাকে দিতে। সেই কনস্টেবল বলেছিল, আপনাদের এখানে থাকাটা সেফ না, জলদি এখান থেকে চলে যান। আমি বুঝে যাই রবি আর কখনোই ফিরে আসবে না, আর আমি তার লাশটাও দেখতে পাইনি। রাহুল বলে, আমরা জানতাম রবিকে আমরা আর কখনো ফেরত আনতে পারবো না, কিন্তু সত্যটা সবার সামনে আনতে পারবো। আমরা আমাদের কষ্টটা ডিজেবিকে বোঝানোর জন্য পূজাকে কিডন্যাপ করি। তখনই সিদ্ধার্থের বাবা কল করে বলে, তুই ঠিক আছিস? সিদ্ধার্থ বলে, আমি সেফ আছি বাবা। সিদ্ধার্থের বাবা বলে, ফোনটা বিক্রমকে দে। বিক্রম ফোনটা নিয়ে সাইডে গেলে সিদ্ধার্থের বাবা বলে, ওই দুজনকে মেরে আমার ছেলেকে নিয়ে আসো, তুমি যা চাও তাই দিব। বিক্রম ওকে স্যার বলে ফোন রেখে দেয়। বিক্রম রাহুলকে বলে, 72 ঘন্টা সে তোমাদের কাছে ছিল, অথচ তোমরা তার কোনো ক্ষতিই করনি। রাহুল বলে, আমরা কখনো ডিজিবি বা সিদ্ধার্থকে মারতে চাইনি, আমরা চেয়েছি সবাই জানুক যে আমার ভাই নির্দোষ ছিল। তখনই আশাকে কেউ কল করে বলে, ম্যাডাম জলদি নিউজ দেখেন, আপনার একটা ব্রেকিং নিউজ হয়েছে। নিউজে বলা হয় ডিজিপি আশার একটা ভিডিও আমাদের কাছে এসেছে, যেখানে সে নিজেই সব স্বীকার করেছে। আশা বলছে, বিক্রম ওই 3 জনের সাথে আমি রবিকেও এনকাউন্টার করি, কমিশনার হয়ে তুমি যত টাকা কামাবে তার চাইতে 10 গুণ টাকা আমি তোমাকে দিব। এইসব দেখে আশার মাথায় রক্ত উঠে যায়। সে দ্রুত বিক্রমকে কল করে। আশা বলে, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো, আমি জানি কিভাবে এসব থেকে বের হতে হবে, কিন্তু তোমাকে আমি এসব থেকে বের হতে দিব না। বিক্রম বলে, আমি আপনাকে আগেই বলেছি আমি আমার নিজের আইনে চলি, তবে চিন্তা করবেন না, এইসবের মাস্টার মাইন্ডের লোকেশন পাঠাচ্ছি, জলদি সেখানে গিয়ে তাকে গ্রেফতার করেন। আশা সেই লোকেশনে এক অফিসারকে পাঠিয়ে বলে, দ্রুত এই লোকেশনে যাও, সেখানে গিয়ে দেখো সে আসলে কে। বিক্রম বলে, সিদ্ধার্থ তুমি আমার সাথে আসো, আর তোমরা দুজন এখান থেকে চলে যাও। রাহুল বলে, স্যার ওর জন্য আমার ভাই মারা গেছে, ও তো জননীকেও ছাড়েনি, জননীর ন্যায় পাওয়ার অধিকার আছে, সেটা তাকে কে দিবে? সিদ্ধার্থের মতো শয়তানদেরকে কুকুরের মতো মারা উচিত। সিদ্ধার্থ জোরে জোরে হেসে বলে, আমাকে কে শাস্তি দিবে? আমার মতো বড় লোকের ছেলেদের জন্য এসব কমন ব্যাপার, আর এমন অনেক অফিসার আছে যারা আমাকে বাঁচানোর জন্য বসে আছে, তোদের এত কষ্ট হচ্ছে কেন? ওই জননী কি তোদের বোন ছিল? বিক্রম ছুটে এসে সিদ্ধার্থের বুকে জোরে একটা লাথি দিয়ে একটার পরে একটা গুলি করতে থাকে। ঠিক তখনই আশার ফোনে একটা কল আসে। অপর পাশ থেকে বলে, ম্যাডাম আমি বিক্রম কুমার, এইমাত্রই প্লেন থেকে নেমেছি, আপনার পিএর সাথে যোগাযোগ করতে পারছি না। আশা হতবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? বিক্রম বলে, জি ম্যাডাম, আপনার অফিস থেকে কল করে বলে 2 দিন পরে জয়েন করতে। আশার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঠিক তখনই ফোনে একটা ছবি আসে, সেটা দেখে আশা স্তব্ধ হয়ে যায়। ছবিটা কার জানেন? বিক্রম আর জননীর। জননী বিক্রমের গার্লফ্রেন্ড ছিল। তখন বিক্রম আইপিএস ট্রেনিং করতে 6 মাসের জন্য বাইরে যায়। বিক্রমকে নামিয়ে দিয়ে ফেরার পথেই সেই দুর্ঘটনা ঘটে। ডক্টর বিক্রমকে জানিয়েছিল যে জননী এখন ঠিক আছে, তবে সেরে উঠতে সময় লাগবে, কিন্তু পরের দিনই হাসপাতালে নিলে জননী মারা যায়। বিক্রম ডক্টরকে বলে, আপনি তো বলেছিলেন সে ঠিক আছে, হাসপাতালের কেউ ঠিকমতো কথাও বলছে না, আসলে আমার জননীর সাথে কি হয়েছে? ডক্টর বলে, চিফ ডক্টর আর কমিশনার সেদিন অনেকক্ষণ মিটিং করে আমাদের অন্য ওয়ার্ডে শিফট করা হয়, আমি শুধু এটুকুই জানি। বিক্রম বুঝে যায় জননীকে চক্রান্ত করে মারা হয়েছে, সেই জন্যই সে আশার ফোন হ্যাক করে জানতে পারে বিক্রম নামের একজন অফিসার ডিজিপির মেয়ে পূজার কেসে তদন্ত করতে আসছে। বিক্রম সেই অফিসারকে কল দিয়ে বলে, আমি ডিজিপি অফিস থেকে বলছি, আপনার জয়নিংটা 2 দিন পরে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টিকিট পাঠিয়ে দিয়েছি। এরপর সে বিক্রম কুমার সেজে এই অসমাপ্ত গল্প শেষ করতে আসে। এই সব কিছু জানার পর আশার কাছে আর কোনো পথ না থাকায় সে তার মান সম্মান আর চাকরি খোয়ানোর ভয়ে নিজেকেই নিজে শেষ করে দেয়। এই জন্যই বলে, পাপ বাপকেও ছাড়ে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।